ইলেকট্রিক ফিল্ড কি আর ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কি এই সম্পর্কে কনসেপশন তোমাদের অলরেডি ক্লিয়ার হয়ে গেছে। আজকের ভিডিওতে আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ক্যালকুলেশন করা শিখব। দেখো, আমরা জানি, এর আগের ভিডিওতে আমরা দেখেছি যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কে আমরা লিখতে পারি এফ বাই কিউ, যেখানে কিউ এর মান খুব ছোট হবে, যেখানে কিউ টেন্স টু 0 হবে, বা এটাকে এভাবেও লিখতে পারো ই ইজ ইকুয়াল টু লিমিট অফ কিউ টেন্স টু 0 এফ বাই কিউ, এটাকেও লিখতে পারো। তার মানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ইজ ইকুয়াল টু হচ্ছে এফ বাই কিউ, যেখানে কিউ এর মানটা খুব ছোট হবে। কেন কিউ এর মান ছোট ধরা হয় সেই সম্পর্কে আলোচনা আমরা অলরেডি আগের ভিডিওতে করে এসেছি। এখন আমরা কি জানি, এফ ইজ ইকুয়াল টু, ধরে নাও এখানে কিউ চার্জ আছে, আর এইখানে তুমি একটা কোনো চার্জ, সাপোজ পি বিন্দুতে কোনো একটা চার্জ তুমি Q1 রেখেছো, তাহলে এই Q1 চার্জের উপরে প্রযুক্ত বল কত হবে? এফ ইজ ইকুয়াল টু, যদি বায়ু মাধ্যম হয় তাহলে সেটা 1/4πε0 ইন্টু কিউ ইন্টু Q1/r² হবে। ঠিক আছে, এখন যেহেতু ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ইজ ইকুয়াল টু হচ্ছে এফ বাই কিউ, অর্থাৎ এখানে তো কিউটা Q1 হবে, কারণ এর উপরে প্রযুক্ত বল বের করছি, তাহলে এখানে তুমি Q1 করতে পারো, এখানে তুমি Q1 করতে পারো। তাহলে এফ বাই Q1 ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 1/4πε0 ইন্টু Q/r², আর এটাই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ই এর মান, তাই না? এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ই এর মান। এখন 1/4πε0 এর ভ্যালিউ কত হয়? যদি তোমরা সিজিএস এ ক্যালকুলেশন করো তাহলে এর ভ্যালিউ হবে 9 ইন্টু 10⁹। এটা হচ্ছে এসআই এ। যদি তোমরা সিজিএস এ ক্যালকুলেশন করো তাহলে এর মান দাঁড়াবে 1/4πε0, এর ভ্যালু দাঁড়াবে 1, যদি তোমরা সিজিএস এ ক্যালকুলেশন করো। এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে। এখন দেখো, এই সমীকরণে আমরা শুধুমাত্র ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির মানকে ক্যালকুলেট করা দেখালাম। এখন ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি তো ভেক্টর রাশি, কারণ ফোর্স যেহেতু ভেক্টর রাশি, তাহলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিও ভেক্টর রাশি। এখন তুমি লক্ষ্য করে দেখো, কিউ চার্জ থাকার জন্য পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ডাইরেকশন এখানে কাজ করবে এই দিক বরাবর, অর্থাৎ এইখানে ই ইজ ইকুয়াল টু লিখতে পারি 1/4πε0 ইন্টু Q/r², আর যদি এই দিক বরাবর ইউনিট ভেক্টর যদি আর ক্যাপ হয়, তাহলে ডাইরেকশন বোঝানোর জন্য ই ইজ ইকুয়াল টু আর ক্যাপ লিখতে পারো। এখন একটা চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ভ্যালু কত হবে এটা আমরা বুঝতে পারলাম। আচ্ছা, আমরা বারবার 1/4πε0 লিখবো না, তাই জন্য লেখার সুবিধার জন্য আমি 1/4πε0কে আমি কে দিয়ে রিপ্রেজেন্ট করব। দেখো, অনেক জায়গাতে কে ইজ ইকুয়াল টু ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট অফ দ্য মিডিয়াম বলে দেওয়া থাকে, কিন্তু আমি এখানে মেনশন করে দিচ্ছি যে কে ইজ ইকুয়াল টু এটা, যেখানে যেখানে কে ইজ ইকুয়াল টু ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট দিই, যেখানে যেখানে আমি কেটাকে অ্যাজ এ ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট রিপ্রেজেন্ট করবো, সেখানে সেখানে লিখে দেবো ওয়্যার কে ইজ ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, বা কে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। এখানে কে এর মানটা 1/4πε0কে প্রকাশ করছি। ঠিক আছে, তাহলে এখানে লিখতে পারি ই ইজ ইকুয়াল টু কে ইন্টু Q/r² ইন্টু আর ক্যাপ। এখন ব্যাপারটা হচ্ছে, এইখানে একটা চার্জ ছিল, তাই জন্য পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ভ্যালু এটা দাঁড়িয়েছে। যদি এখানে মাল্টিপল চার্জ থাকতো, ধরো এখানে Q1 চার্জ আছে, এটা হচ্ছে R1 ক্যাপ, তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ড E1 ইজ ইকুয়াল টু R1² R1 ক্যাপ হতো। ধরে নাও এখানে আরেকটা চার্জ রয়েছে Q2, তাহলে এই Q2 চার্জের জন্য পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির মান অবশ্যই এই দিক বরাবর হতো, তাহলে সেই ক্ষেত্রে E2 ইজ ইকুয়াল টু কত হতো? ইজিলি তোমরা বলতে পারবে কে ইন্টু, আচ্ছা এখানে কিউটাকে Q1 করে দিই, কে ইন্টু Q2/R2² ইন্টু R2 ক্যাপ, যেখানে R2 ক্যাপ ইজ ইকুয়াল টু, যেখানে এটা হচ্ছে R2 ক্যাপ।
যদি এরকম আরও Q3 Q4 Q5 চার্জ থাকতো তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ভ্যালু E1 E2 E3 করে বেড়ে যেত। দিয়ে নেট ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত হবে, যেহেতু ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ইজ ভেক্টর কোয়ান্টিটি, তাহলে নেট ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ই নেটের যে ভ্যালু দাঁড়াতো ই নেট ইজ ইকুয়াল টু ভেক্টর সাম অফ E1 প্লাস E2 প্লাস E3 প্লাস ডট 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 হতো। এই বিষয়ে কোনো সন্দেহ নেই। দেখো বীজগণিত মানে এটা তো স্কেলার কোয়ান্টিটি নয় যে নর্মাল যোগ করে দেবো, এটা যেহেতু ভেক্টর কোয়ান্টিটি তাহলে তোমাকে ভেক্টরিক্যালি অ্যাড করতে হবে। দেখো E1টা কি, E1 হচ্ছে পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ভ্যালু শুধুমাত্র Q1 এর জন্য। E2 হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট পয়েন্ট পি শুধু Q2 এর জন্য। E3 হচ্ছে ধরো এইখানে কোনো একটা চার্জ পার্টিকেল Q3 রয়েছে, ধরে নাও এইখানে কোনো একটা চার্জ পার্টিকেল Q3 রয়েছে, Q3 এর জন্য শুধুমাত্র Q3 এর জন্য পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির মান হচ্ছে E3, ঠিক আছে। যেখানে এটাকে তুমি R3 ক্যাপ মেনশন করতে পারো, আমি লিখিনি যাই এই জন্য আর মানে আমি যেহেতু এখানে E3 এর এক্সপ্রেশন লিখিনি তাই জন্য R3 ক্যাপ লিখছি না, বোর্ডে জায়গাও কম আছে, তোমরা যদি খাতায় চাও R3 R4 এমনি করে লিখতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে E1 কি E2 কি E3 কি এগুলো বোঝা গেছে। এবারে যেহেতু আমি পি বিন্দুতে নেট ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে চাইছি, তাই জন্য নেট ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ইজ ইকুয়াল টু প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল চার্জ, প্রত্যেকটা চার্জ আলাদাভাবে এইখানে যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি তৈরি করছে তার ভেক্টর সামের সঙ্গে সমান হবে এই বিন্দুতে নেট ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, ঠিক আছে। তোমাকে ভেক্টরিক্যালি অ্যাড করতে হবে। এবারে যখন ক্যালকুলেশন করা শিখবো সেখানে দেখবে দুটো তিনটে চার্জের জন্য নেট ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কীভাবে ক্যালকুলেট করছি, ভেক্টর সাম কী করে করছি। যারা ভেক্টর পড়ে এসেছো তাদের জন্য ভেক্টর সাম বের করা এমন কিছু কঠিন ব্যাপার নয়, তবে জেনারেলি কম্পোনেন্ট রিজলভ করে আমরা বের করি, ঠিক আছে। আজকের ভিডিওতে দেখতে পাবে আমরা কম্পোনেন্ট রিজলভ করে কীভাবে ভেক্টর সামটা বের করব। তো এইটা গেল, দেখো এই ক্যালকুলেশনটা হলো শুধুমাত্র পয়েন্ট চার্জের জন্য কোনো একটা বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের ক্যালকুলেশন। আবার বলছি, এখানে হেডিং দেবে যে পয়েন্ট চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির এক্সপ্রেশন কত হয়। শুধুমাত্র পয়েন্ট চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির এক্সপ্রেশন বের করা শিখলাম, কিন্তু সবসময় তো তোমাদেরকে পয়েন্ট চার্জ দিয়ে দেবে না, তোমাদেরকে তো কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন দিতে পারে। সেটা আবার কীরকম আলোচনা করছি, আগে এটা নোট ডাউন করো। তোমাদেরকে বললাম যে সবসময় তো পয়েন্ট চার্জ দিয়ে দেবে না। ধরো কোনো একটা এরকম আরবিটারি শেপের বস্তু রয়েছে, এরকম একটা ওয়্যার টাইপের বস্তু রয়েছে, এটা হচ্ছে ওয়্যার শেপের বা তার শেপের কোনো একটা বস্তু যার ওপরে কিউ চার্জ ডিস্ট্রিবিউট করা আছে, এর লেন্থ বরাবর কিউ চার্জ ডিস্ট্রিবিউট করা আছে, এর লেন্থ বরাবর কিউ চার্জ ডিস্ট্রিবিউট করা আছে। ধরে নাও এই ওয়্যারের দৈর্ঘ্যটা হচ্ছে এল, এই টোটাল দৈর্ঘ্যটা হচ্ছে এল, এটা হচ্ছে একটা এবি ওয়্যার যার দৈর্ঘ্যটা হচ্ছে এল। তাহলে লিখবে, আমি যেটা বলছি সেটা লিখবে। দেখো এখানে চার্জ ডিস্ট্রিবিউট হয়েছে ওয়্যারের লেন্থ বরাবর, তাহলে এইখানে যে ধরনের চার্জ ডিস্ট্রিবিউশনটা আন্ডার কনসিডারেশনে আসবে, আবার বলছি যেহেতু এইখানে চার্জ ডিস্ট্রিবিউট হয়েছে লেন্থ বরাবর, তাই জন্যে এইখানে তোমাদেরকে একটা নতুন টার্ম পড়তে হবে যেটা হচ্ছে লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন। প্রথম কথা, চার্জ ডিস্ট্রিবিউশন কথাটা কেন উঠে আসছে, যেহেতু এইখানে কোনো একটা বস্তু জুড়ে চার্জটা ডিস্ট্রিবিউট হয়েছে তাই জন্য চার্জ ডিস্ট্রিবিউশন কথাটা উঠে আসছে। আর যেহেতু এখানে আমি ওয়্যার শেপের নিয়েছি তাই জন্য এটাকে তুমি 1D বস্তু হিসাবে কল্পনা করতে পারো, লাইন বরাবর ডিস্ট্রিবিউট হয়েছে, ঠিক আছে। যেহেতু লাইন বরাবর ডিস্ট্রিবিউট হয়েছে তাই জন্য এইখানে 1D কথাটা কারেক্ট করে নেবে, 1D কথাটা এখানে প্রযোজ্য নয়। যেহেতু এখানে চার্জটা লেন্থ বরাবর ডিস্ট্রিবিউট হয়েছে তাই জন্য এইখানে তোমাদেরকে একটা নতুন টার্ম মনে রাখতে হবে যেটা হচ্ছে লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন। লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন। লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন কথাটার মানে কি, দেখো এল লেন্থ জুড়ে ডিস্ট্রিবিউট হয়েছে কিউ পরিমাণ চার্জ, তাহলে একক লেন্থ জুড়ে ডিস্ট্রিবিউট হয়েছে কিউ বাই এল পরিমাণ চার্জ।
আর এটাকে আমরা ল্যামডা দিয়ে রিপ্রেজেন্ট করব। আমি এখানে এল অ্যারো কিউ লিখেছি, তোমরা কিন্তু এল অ্যারো কিউ লিখবে না। আমি যাতে ভিডিওর লেন্থ ছোট হয় তাই জন্য এল অ্যারো কিউ লিখেছি। লিখবে যে এল দৈর্ঘ্য বরাবর মানে ডিস্ট্রিবিউট হয়েছে কিউ চার্জ, তাহলে একক দৈর্ঘ্য বরাবর ডিস্ট্রিবিউট হয়েছে কিউ বাই এল অর্থাৎ ল্যামডা পরিমাণ চার্জ। এবারে তোমাকে যদি কোনো একটা বিন্দু, ধরো এইটা হচ্ছে একটা বিন্দু, ধরো এটা হচ্ছে একটা বিন্দু, ঠিক আছে, তুমি এই বিন্দু পিতে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ক্যালকুলেশন করতে চাইছো, তাহলে কিভাবে তুমি বের করবে এই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি? তুমি লক্ষ্য করে দেখো, আমরা এইখানে একটা ছোট্ট শেপের, এখানে একটা ছোট্ট, এই তারের একটা ছোট্ট ক্ষুদ্রাংশ নিলাম, ঠিক আছে, এই তারের একটা ছোট্ট ক্ষুদ্রাংশ নিচ্ছি, এর দৈর্ঘ্য হচ্ছে ডিএল, এর দৈর্ঘ্য হচ্ছে ডিএল। তাহলে আমরা দেখলাম যে একক দৈর্ঘ্যতে যে পরিমাণ চার্জ থাকবে সেটা হচ্ছে কিউ বাই এল অর্থাৎ ল্যামডা। হ্যাঁ, ল্যামডার এককটা দিতে ভুলে গেছি। ল্যামডার একক কি হবে? কিউ এর একক মানে কুলম্ব, এল এর একক মানে মিটার, তাহলে কুলম্ব বাই মিটার হচ্ছে ল্যামডার একক। ঠিক আছে, যেহেতু একক দৈর্ঘ্যে চার্জ আছে ল্যামডা, তাহলে এর দৈর্ঘ্য যদি ডিএল হয়, তাহলে ডিএল দৈর্ঘ্যে কত চার্জ থাকবে? ডি কিউ ইজ ইকুয়াল টু ল্যামডা ইন্টু ডিএল। সহজ জিনিস। এবারে এইখানে ডিকিউ চার্জ থাকার জন্য এইখানে যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ডাইরেকশন সেটা অবশ্যই এই লাইন বরাবর হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, এই লাইন বরাবর হবে। তাহলে ডিকিউ চার্জের জন্য পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির মান ডিই ইজ ইকুয়াল টু কত হবে? আমি কে লিখছি 1/4πε0 লিখছি না, কে ইন্টু ডিকিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার ইন্টু আর ক্যাপ, যেখানে এটা হচ্ছে এই ডিস্টেন্সটা হচ্ছে আর, আর এই দিক বরাবর ইউনিট ভেক্টরটা হচ্ছে আর ক্যাপ। ঠিক আছে, এবারে তুমি যদি ডিকিউ এলিমেন্টটা এইখানে কনসিডার করো, ধরে নাও ডিকিউ এলিমেন্টটাকে এই দিকে কনসিডার করেছো, এই দিক বরাবর কনসিডার করেছো, তাহলে এই ডিকিউ এলিমেন্টের জন্য এই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ডাইরেকশন এই দিক বরাবর হবে। সিমিলারলি এই ডিকিউ এলিমেন্টের জন্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ডাইরেকশন এই বিন্দু বরাবর মানে এই দিক বরাবর হবে। তার মানে আমাকে যদি পি বিন্দুতে নেট ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির এক্সপ্রেশন বের করতে হয়, তাহলে প্রত্যেকটা এলিমেন্ট আলাদাভাবে যেইখানে যে পরিমাণ ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি তৈরি করছে সেটাকে আমাকে ভেক্টরিক্যালি অ্যাড করতে হবে। আর যেহেতু তোমাদেরকে ইন্টিগ্রেশনে শেখানো হয়েছিল যে এই যে ডিকিউ লিখেছি, যেখানে ডিএল লেন্থের মান টেন্স টু 0। এখন যেহেতু এই লেন্থটাকে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা হয়েছে, যেহেতু ডিএল এর মানটা অনেক ছোট, তাহলে এই এবি লেন্থটাকে এরকম অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা হয়েছে। আর যদি অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা হয় তাহলে এরকম এখানে অসংখ্য পার্ট পাওয়া যাবে, আর এই অসংখ্য পার্টের জন্য এখানে অসংখ্য ডি 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 হবে। এখন এতগুলো ডি কে যোগ করা মানে ইন্টিগ্রেট করা, তাই জন্য এখানে যে নেট ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির এক্সপ্রেশন আসবে ই, সেটা আমরা ইন্টিগ্রেশনের আকারে লিখব যে ই ইজ ইকুয়াল টু হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিই ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ কে ইন্টু ডি কিউ বাই আর স্কোয়ার ইন্টু আর ক্যাপ, যেখানে ডি কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে ল্যামডা ইন্টু ডিএল, যেখানে ডি কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে ল্যামডা ইন্টু ডিএল বাই আর স্কোয়ার ইন্টু আর ক্যাপ। খেয়াল থাকে যেন আমরা কিন্তু ভেক্টরিক্যালি অ্যাড করব, ডাইরেকশন তো সেম নয়, প্রত্যেকটা ডিই এইখানে যে প্রত্যেকটা ডিই এর ডাইরেকশন সেম নয়, তাই জন্য আমাকে ভেক্টরিক্যালি অ্যাড করতে হচ্ছে। যদি সেম হয়ে যেত তাহলে কিন্তু আমরা ভেক্টরিক্যালি অ্যাড করতাম না। যে তোমরা জানো যে দুটো ভেক্টর যদি 0 ডিগ্রিতে কাজ করে, অর্থাৎ দুটো ভেক্টরের ডাইরেকশন যদি সেম হয়, তাহলে আমরা নর্মাল এ অ্যাড করে দিতে পারি, কারণ এ আর বি এর মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয় তাহলে লব্ধির মান a প্লাস বি হয়। যেহেতু এখানে প্রত্যেকটা এলিমেন্টের জন্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি সেম ডাইরেকশন বরাবর কাজ করছে না, তাই জন্য আমাকে ভেক্টরিক্যালি অ্যাড করতে হচ্ছে।
এরপরে একটা অ্যাপ্লিকেশন করব, সেখানে দেখব যে প্রত্যেকটা এলিমেন্টের জন্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি সেম ডাইরেকশন বরাবর কাজ করছে। তখন সেখানে কিন্তু আমরা ভেক্টরিক্যালি অ্যাড করবো না, সেখানে যোগ করে দেবো, দেখাবো, চিন্তা করো না। আপাতত তোমরা দেখো এইটুকু বুঝতে পেরেছো কিনা। এটা বোঝার মতো কিছু নেই। দেখো এটা একটা বেসিক এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনের উপর ভিত্তি করে আমরা নেক্সট অ্যাপ্লিকেশনগুলো করব। যাই হোক, এটা সহজ ছিল, নতুন করে বলার মতো কিছু ছিল না, শুধুমাত্র চার্জ ডিস্ট্রিবিউশন কথাটা নতুন তোমাদের জন্য, এটুকু নোট ডাউন করো, নেক্সট আলোচনা করছি। এবারে আমরা একটা এল দৈর্ঘ্যের রড নিয়েছি, যার যার লেন্থ বরাবর আমি কিউ পরিমাণ চার্জকে ডিস্ট্রিবিউট করে দিয়েছি, যার লেন্থ বরাবর আমি কিউ পরিমাণ চার্জকে ডিস্ট্রিবিউট করে দিয়েছি। এখন এই রডের লেন্থ হচ্ছে এল, এই রডের একটা প্রান্ত থেকে এল দূরত্বে অবস্থিত কোনো একটা বিন্দু পি রয়েছে। এখন স্বাভাবিক এইখানে চার্জ দেওয়ার জন্য এখানে ইলেকট্রিক ফিল্ড থাকবে, আর ইলেকট্রিক ফিল্ড থাকলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এই পয়েন্টে কিছু না কিছু থাকবে। তাহলে এই রডের জন্য, অর্থাৎ এই চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য তোমাকে পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ক্যালকুলেশন তোমাকে করে দেখাতে হবে। এখন কিভাবে করে দেখাবে? আমি আগের ভিডিওতে বললাম না যে প্রত্যেকটা প্রথম কথা দেখো, এইখানে চার্জ ডিস্ট্রিবিউশন রয়েছে, তাই জন্য তোমাকে একটা চার্জ ডিস্ট্রিবিউশন তুলে নিয়ে আসতে হবে। যেহেতু এইখানে চার্জ লেন্থ বরাবর ডিস্ট্রিবিউট হয়েছে, তাই জন্য এখানে লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন তোমাকে তুলে নিয়ে আসতে হবে। এখন যখন তুমি লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন তুলে নিয়ে আসছো, তোমাকে ছোট্ট ছোট্ট এলিমেন্ট কনসিডার করতে হবে। এখন তুমি দেখো, তুমি যদি এইখানে একটা ছোট্ট এলিমেন্ট ডিএল নাও, তাহলে এইখানে এই ডিএল লেন্থে যে চার্জ ডিকিউ রয়েছে, এই ডিকিউ এর জন্য পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এই দিক বরাবর কাজ করবে, এই দিক বরাবর কাজ করবে। আবার যদি তুমি একটা এলিমেন্ট এইখানে নাও, ডিএল এলিমেন্ট এইখানে নাও, আর এইখানে যে চার্জ থাকবে ডিকিউ, সেটার জন্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এই দিক বরাবরই কাজ করবে। তাহলে তুমি এই রডের ওপর যে কোনো বিন্দুতে তুমি এলিমেন্ট নিয়ে নাও না কেন, সেই ডিকিউ চার্জের জন্য পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ডাইরেকশন অবশ্যই ডান দিক বরাবর হবে। আর যেহেতু প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি এলিমেন্ট একই ডাইরেকশন বরাবর ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি তৈরি করছে, বা একই ডাইরেকশন বরাবর ইলেকট্রিক ফিল্ড তৈরি করছে, তাই জন্য আমরা এখানে নর্মাল স্কেলার পদ্ধতিতেও, মানে নর্মাল যোগই করতে পারি, নর্মাল যোগও করতে পারি আর কি। যেহেতু ডাইরেকশন সেম, প্রত্যেকটা ভেক্টর থিটা ইজ ইকুয়াল, প্রত্যেকটা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির মধ্যে মানে অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি, তুমি স্কেলারে অ্যাড করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে নেক্সট কাজ কি, আমাকে একটা এলিমেন্ট কনসিডার করতে হবে। ধরে নাও আমি একটা এলিমেন্ট এইখানে নিয়েছি, এই যে এইখানে একটা এলিমেন্ট নিলাম ডিএক্স, আর এইখানে কি কত পরিমাণ চার্জ থাকবে সেটা বের করতে হবে আগে। তাহলে এই এলিমেন্টটা আমি নিলাম ডিএক্স, ঠিক আছে। এখন এইখানে লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন তুলে নিয়ে আসতে হবে। তাহলে আমি প্রথমে বোঝাচ্ছি, হ্যাঁ, এল দৈর্ঘ্য বরাবর চার্জ ডিস্ট্রিবিউট আছে কিউ পরিমাণ, তাহলে একক দৈর্ঘ্য বরাবর কত চার্জ ডিস্ট্রিবিউট আছে, কিউ বাই এল, আর এইটাকেই আমরা বলবো ল্যামডা। তাহলে এটা হচ্ছে লিনিয়ার চার্জ ডেনসিটি। এখন একক দৈর্ঘ্যে যদি ল্যামডা পরিমাণ চার্জ থাকে, তাহলে ডিএক্স দৈর্ঘ্যে যে পরিমাণ চার্জ থাকবে, এই ডিএক্স দৈর্ঘ্যে যে পরিমাণ চার্জ থাকবে সেটা হচ্ছে ডিকিউ ইজ ইকুয়াল টু ল্যামডা ইন্টু ডিএক্স। আর এই পরিমাণ চার্জের জন্য এই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ভ্যালু কত হবে? দেখো এইখানে ডিকিউ চার্জ নিয়েছি, আর ধরে নাও এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স, এখন ডিকিউ চার্জের জন্য এক্স দূরত্বে অবস্থিত, লিখবে কথাটা, ডিকিউ চার্জের জন্য এক্স দূরত্বে অবস্থিত পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির মান ডিই ইজ ইকুয়াল টু হবে, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির মান ডিই ইজ ইকুয়াল টু হবে কে ইন্টু ডিকিউ বাই এক্স স্কোয়ার। এই কথাগুলো কিন্তু তোমাদের লিখতে হবে, যদি তোমরা উচ্চ মাধ্যমিকের অ্যাসপিরেন্ট হও তাহলে তোমাদেরকে লিখতে হবে যে ডিকিউ চার্জের জন্য এক্স দূরত্বে অবস্থিত পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান ডি ইজ ইকুয়াল টু কে ইন্টু ডিকিউ বাই এক্স স্কোয়ার, আর ডিকিউ এর ভ্যালু কত হচ্ছে কে ইন্টু ল্যামডা ইন্টু ডিএক্স বাই এক্স স্কোয়ার। এখন নেট ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা লব্ধি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই ইজ ইকুয়াল টু হবে ইন্টিগ্রেশন অফ ডিই ইজ ইকুয়াল টু কে ল্যামডা, তো কনস্ট্যান্ট টার্ম, ইন্টিগ্রেশনের বাইরে আসবে,
দিয়ে এইখানে হবে ডিএক্স বাই এক্স স্কোয়ার। এবারে দেখো এক্স এর লিমিট কি হবে, তুমি লক্ষ্য করে দেখো এক্স এর মানটার এক্স এর মিনিমাম মান হচ্ছে এটা, তাহলে মিনিমাম ভ্যালু কত এ, আর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে এটা। এখন এটা যদি এ হয় এটা যদি এল হয় তাহলে এই মানটা হবে এ প্লাস এল, অর্থাৎ এক্স এর মানটা এ থেকে এ প্লাস এল হচ্ছে, মানে এই পুরো রডটা কভার করছে। তুমি দেখো না এই এক্স এর মানটা এ থেকে যদি এ প্লাস নি, মানে এইখান থেকে যদি এইখানে নি তাহলে পুরো রডটা কভার হচ্ছে, তাহলে আপার লিমিট কত হবে এ প্লাস এল হবে। আর আমরা জানি ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হয় মাইনাস অফ 1/x। ঠিক আছে, তাহলে এখানে কত আসছে কে ল্যামডা, আর ইন্টিগ্রেশনের মান হবে মাইনাস অফ 1/x ইন্টু এ বাই এ প্লাস এল। ঠিক আছে, এবারে তোমাকে মানগুলো বসাতে হবে। আমি ডাইরেক্ট মানগুলো বসিয়ে বলছি কত অ্যান্সার আসছে। এটা আসবে কে ল্যামডা 1/a মাইনাস 1/a প্লাস এল। তো লসাগু করে যে ভ্যালুটা তোমরা পাবে সেটা হচ্ছে, লসাগু করে যে মানটা পাবে তুমি এখান থেকে এই লাইনে লিখছি কে ল্যামডা এল বাই এ ইন্টু এ প্লাস এল। এখন দেখো ল্যামডা ইজ ইকুয়াল টু কত ছিল কিউ বাই এল ছিল, ল্যামডাটা আমার ধরে নেওয়া টার্ম ছিল, তাহলে কিউ ইজ ইকুয়াল টু কত হবে এল ইন্টু ল্যামডা হবে। দেখো এল ইন্টু ল্যামডা ইজ ইকুয়াল টু কিউ, তাহলে এইখানে যে মান দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কে ইন্টু কিউ ইন্টু এ প্লাস এল। আর তোমাদেরকে যদি তোমরা নিট বা জেই এর অ্যাসপিরেন্ট হও তাহলে তোমাদেরকে এটা মুখস্থ রাখতে হবে। এবার চিন্তা করো না, মুখস্থ করা শর্ট ট্রিকও তোমাদের শিখিয়ে দিচ্ছি। দেখো শর্ট ট্রিকটা হচ্ছে কে কিউ বাই আর স্কোয়ার তো হয়ই, তাই না? পয়েন্ট চার্জের জন্য কোনো একটা বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত হয়, ই ইজ ইকুয়াল টু হয় কে ইন্টু কিউ বাই আর স্কোয়ার, এটা তো হয়। আমরা এইখানে কে কিউ বাই আর স্কোয়ার না লিখে কে কিউ ইন্টু আর ওয়ান, দাঁড়াও আর স্কোয়ার না লিখে লিখবো কে কিউ ইন্টু আর ওয়ান ইন্টু আর টু। এইখানে লিখবো কে কিউ ইন্টু আর কাছের ইন্টু আর, বা আর কম বা আর বেশি লিখো একদম, আর কম বাই আর কম ইন্টু আর বেশি। কম কোনটা, স্বাভাবিক কম হচ্ছে এ, আর বেশি কোনটা, বেশি হচ্ছে এ প্লাস এল। দেখো না কে কিউ বাই আর ওয়ান ইন্টু আর টু, মানে আর কম ইন্টু আর বেশি, আর কম ইন্টু আর বেশি, এটাই মনে রাখার শর্ট ট্রিক। এবারে তোমাদেরকে ভ্যালু পুট করে অঙ্ক দেবে, ব্যাস এটা জানাটা দরকার ছিল। এখন কিভাবে অঙ্কটা হচ্ছে, কিভাবে ডেরাইভ করছো, এটা না জানলেও চলবে, কিন্তু যদি জেনে রাখো তাহলে নতুন নতুন অঙ্ক তোমাদের করতে সুবিধা হবে। যদি ডেরিভেশন করো তাহলে তোমাদের ব্রেন ভালো স্ট্রং হবে আর কি। তো ডেরিভেশনগুলো কনসেপচুয়াল পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, আর যাদের মাথায় ডেরিভেশন ঢুকছে না তারা কিন্তু মুখস্থ করেও সহজে অঙ্কগুলি করতে পারবে, কিন্তু মুখস্থ করে অঙ্ক করলে ফিজিক্সের ফিল থাকবে না, এটাই প্রবলেম। যাই হোক, বুঝতে পেরেছো? আমরা লাইন চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য অ্যাক্সিয়াল পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ক্যালকুলেশন করা শিখলাম। এবারে এখনো আমরা একটা লাইন চার্জ ডিস্ট্রিবিউশন নেব, এটা হচ্ছে আমার সেই লাইন চার্জ ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, এবারে এই লাইন চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য অ্যাক্সিয়াল পয়েন্টে কত হয় সেটা আমরা বের করে নিয়েছি। এবারে কিন্তু আমরা অ্যাক্সিয়াল পয়েন্টে বের করব না, এবারে আমরা এই লাইন চার্জ ডিস্ট্রিবিউশনের দৈর্ঘ্যের সঙ্গে লম্বভাবে অবস্থিত কোনো একটা বিন্দু পিতে আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ভ্যালু বের করব। কত হবে চলো ক্যালকুলেশন করা যাক। দেখো আগে বলে দিই, এই সূত্র, এই যে প্রমাণটা হবে এর ডেরিভেশনটা একটুখানি জটিল হবে, কিন্তু আবার বলছি যারা যারা ডেরিভেশন ইন্টারেস্টেড থাকবে তাদের কিন্তু কনসেপচুয়াল ক্ল্যারিটি কিন্তু খুব ভালো হবে, আর না হলে মুখস্থও করতে পারো, চিন্তা করো না। এই ভিডিওর এন্ডে আমি, মানে এই ডেরিভেশনের এন্ডে আমি তোমাদেরকে মুখস্থ করার শর্ট ট্রিকও বলে দেবো, একদম চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কিন্তু বেসিক এক্সপ্লেনেশন তোমাদের আসতে হবে, না হলে মুখস্থ করে কিন্তু তোমরা লাভ পাবে না, ভুলে যাবে। যাই হোক বলছি, দেখো এক কাজ করো, আমি চার্জ ডিস্ট্রিবিউশন নিয়েছি,
তার মানে আমাকে আবার এলিমেন্টারি লেন্থ ডিএল কনসিডার করতে হবে। আর যখন আমি এলিমেন্টারি লেন্থ ডিএল কনসিডার করছি, তাহলে ওই এলিমেন্টারি লেন্থের যে চার্জ রয়েছে ডিকিউ, সেই ডিকিউ চার্জের জন্য এইখানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির মান এবং ডাইরেকশন বের করতে হবে। দেখো, আমি এইখান থেকে এক্স দূরত্বে এইটা একটা এলিমেন্ট নিচ্ছি, এইখান থেকে এক্স দূরত্বে এইখানে একটা এলিমেন্ট নিচ্ছি ডিকিউ। ইনিশিয়ালি ধরে নাও যে এই যে লাইন চার্জ ডিস্ট্রিবিউশন রয়েছে তার লিনিয়ার চার্জ ডেন্সিটি ইজ ইকুয়াল টু ল্যামডা। ধরে নাও লিনিয়ার চার্জ ডেন্সিটি ইজ ইকুয়াল টু ল্যামডা। এখন এইখানে ডিকিউ চার্জের জন্য এই পি বিন্দুতে যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ডাইরেকশন হবে সেটা অবশ্যই এই দিক বরাবর হবে, সেটা অবশ্যই এই দিক বরাবর হবে, হবে তো? এখন আমি এই ছবিটাকে নষ্ট করছি না, এই ছবিটাকে আমি এখানে এঁকে দেখিয়েছি, ঠিক আছে? এখন লক্ষ্য করে দেখো, এটা যদি ডিই এর ডাইরেকশন হয় তাহলে ডিই এর দুটো এবার দেখো এটা ডিই এর ডাইরেকশন হলো। এবার ধরে নিয়েছি এটা থিটা। আর হ্যাঁ, আর একটা জিনিস বলতে ভুলে গেছি, ধরে নাও এই পি বিন্দু যেখানে তুমি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ভ্যালু বের করবে, সেই পি বিন্দু থেকে লাইন চার্জ ডিস্ট্রিবিউশনের লম্ব দূরত্ব হচ্ছে আর, যেখানে আরটা কি, আর ইজ ইকুয়াল টু হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, আর ইজ ইকুয়াল টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। এটা কিন্তু খেয়াল রাখবে, আর ইজ ইকুয়াল টু হচ্ছে লম্ব দূরত্ব, এই আর ইজ ইকুয়াল টু হচ্ছে লম্ব দূরত্ব। এখন এইখানে ডিকিউ চার্জ থাকার জন্য, এইখানে ডিকিউ চার্জ থাকার জন্য এই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির মান ডিই ইজ ইকুয়াল টু কত হবে? ধরে নাও এটা হচ্ছে পি, ধরে নাও, ধরে নিতে বলছি, এটা তো তুমি আর জানো, ধরে নাও এই ডিস্টেন্সটা হচ্ছে ওয়াই, আর এইখানে একটা এলিমেন্ট নিয়েছি যার লেন্থটা হচ্ছে ডিওয়াই, এর লেন্থটা হচ্ছে ডিওয়াই, তাহলে এইখানে যে চার্জ থাকবে ডিকিউ এটা ইজ ইকুয়াল টু হবে ল্যামডা ইন্টু ডিওয়াই। তাহলে এইখানে ডিকিউ ইজ ইকুয়াল টু কত হবে? ল্যামডা ইন্টু ডিওয়াই। এটা হচ্ছে, দেখো এটাকে এই যে লম্ব টেনেছো, লম্বের যে এন্ড পয়েন্ট সেটাকে ও দাও, ও বিন্দু থেকে ওয়াই দূরত্বে অবস্থিত কোনো একটা, ও বিন্দু থেকে ওয়াই দূরত্বে অবস্থিত তুমি কোনো একটা এলিমেন্ট নিয়েছো ডিওয়াই, যার উপরে চার্জ আছে ডিকিউ ইজ ইকুয়াল টু ল্যামডা ইন্টু ডিওয়াই। তাহলে স্বাভাবিক এই বিন্দুতে যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির মান সেটা কত হবে? ডিই ইজ ইকুয়াল টু হবে কে ইন্টু ডিকিউ, কে ইন্টু ডিকিউ বাই ডিস্টেন্সের স্কোয়ার। এখন ডিস্টেন্স এটা না এটা, এই ডিকিউ চার্জ থেকে এই বিন্দুর ডিস্টেন্সটা তো অবশ্যই এটা, তাহলে আমাকে লিখতে হবে রুট আন্ডার ওয়াই স্কোয়ার প্লাস আর স্কোয়ার। কিন্তু রুট আন্ডার ওয়াই স্কোয়ার বাই আর স্কোয়ার লেখাটা আমার জন্য একটু কঠিন হয়ে যাবে, মানে বারবার ধরে একই জিনিস আমি লিখবো না, লেখাটা বড়, তাই জন্য আলোচনার সুবিধার জন্য আমি এটাকে পি ধরে নিচ্ছি, তাই জন্য এটাকে আমি করছি পি স্কোয়ার, ঠিক আছে? এবারে স্বাভাবিক এই বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ডাইরেকশন এই দিক বরাবর হচ্ছে, যত তুমি উপরের দিকে যাবে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ডাইরেকশন কিন্তু পরিবর্তন হবে। এইখানে ডি এই দিকে, যত উপর দিকে যাবে আর নিচের দিকে ঝুঁকবে, যত নিচের দিকে আসবে তত উপরের দিকে ঝুঁকবে। আবার যখন এইখানে তুমি ডি ক্যালকুলেট করবে তখন সেটা উপরের দিকে কাজ করবে। পরিষ্কার দেখতে পাচ্ছ এইখানে ইচ অ্যান্ড এভরি এলিমেন্টের জন্য ডিই এর ডাইরেকশন কিন্তু আলাদা, আর যেহেতু ডিই এর ডাইরেকশন আলাদা তাহলে তুমি এইখানে স্কেলার পদ্ধতিতে বা বীজগণিতের পদ্ধতিতে ডি প্লাস ডি করতে পারবে না, তোমাকে এইখানে ভেক্টর সাম বের করতে হবে। ব্যাপারটা ভালো করে বোঝো, যেহেতু প্রত্যেকটা এলিমেন্ট এইখানে ইলেকট্রিক ফিল্ড এর প্রত্যেকটা এলিমেন্টের জন্য ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশন আলাদা হচ্ছে, তাই জন্য তোমাকে এইখানে ভেক্টরিক্যালি অ্যাড করতে হবে, আর ভেক্টরিক্যালি অ্যাড করতে গেলে তোমাকে কম্পোনেন্টে ভাগ করতে হবে। তাহলে স্বাভাবিক এর একটা প্যারালাল কম্পোনেন্ট থাকবে বা হরাইজন্টাল কম্পোনেন্ট থাকবে, আর একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট থাকবে। হরাইজন্টাল কম্পোনেন্টটা কত হবে? হরাইজন্টাল কম্পোনেন্ট ইএইচ ইজ ইকুয়াল টু বা ডিইএইচ ইজ ইকুয়াল টু কত হবে? ডিই কস থিটা হবে, পরিষ্কার দেখতে পাচ্ছ। আর ভার্টিক্যাল কম্পোনেন্ট ডিই ভি ইজ ইকুয়াল টু কত হবে? ডিই সাইন থিটা হবে।
বাস এইগুলো তো সহজ জিনিস, আমি এইগুলো নিয়ে পরে ডিসকাস করব, ঠিক আছে। ডি কস থিটা সাইন থিটা নিয়ে পরে ডিসকাস করবো, এখন আমি ডিই এর মানটা কত হবে সেটাতে একটু ইন্টারেস্টেড আছি। দেখো তাহলে এটা কত হচ্ছে কে ডি কিউ বাই পি স্কোয়ার। এখন ডি কিউ এর জায়গায় কি লিখতে পারি, ডি কিউ এর জায়গায় লিখতে পারি ল্যামডা ইন্টু ডি ওয়াই। আর পি স্কোয়ারের জায়গায় কি লিখতে পারি, পি স্কোয়ারের জায়গায় আমি লিখছি, আচ্ছা তুমি লিখেই দিচ্ছি তোমাদের সুবিধার জন্য লিখে দিচ্ছি ওয়াই স্কোয়ার প্লাস আর স্কোয়ার, বা থাক পি স্কোয়ারই লিখি, লিখবো না, এটুকু বোঝো। দেখো লাস্টে বুঝবে যে কেন পিটা ধরেছিলাম, ঠিক আছে। পি নাও ধরতে পারো, কিন্তু তোমরা পি না ধরে করতে পারো, কোনো অসুবিধা নেই। এবারে আমি আমার এইখানে দেখো থিটা ওয়ান কি থিটা টু কি। থিটা ওয়ান হচ্ছে এই যে চার্জ ডিস্ট্রিবিউশনের এক্সট্রিম পয়েন্টগুলো পি বিন্দুতে যে অ্যাঙ্গেল তৈরি করেছে সেটা হচ্ছে থিটা ওয়ান অ্যান্ড থিটা টু। পরিষ্কার দেখতে পাচ্ছ থিটা ওয়ানের ডাইরেকশনটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, থিটা টু এর ডাইরেকশনটা হচ্ছে ক্লকওয়াইজ। তাহলে একটা প্লাস হবে আর একটা মাইনাস হবে, সহজ জিনিস। এখন দেখো আমাকে এক্সট্রিম অ্যাঙ্গেলগুলো বলে দিয়েছে, তাহলে আমি ইন্টিগ্রেশনটা স্বাভাবিক, আমাকে তো ইন্টিগ্রেশন করতে হবে। নেট ইলেকট্রিক ফিল্ড ই বের করতে গেলে আমাকে স্বাভাবিক এখানে ইন্টিগ্রেশন করতে হবে। দেখো আমি তো কম্পোনেন্টে ভাঙবো, আর কম্পোনেন্টে যদি ভাঙি তাহলে তুমি নর্মাল স্কেলার পদ্ধতিতে যোগ করতে পারবে, কারণ যতগুলো কম্পোনেন্ট হরাইজন্টাল ডাইরেকশনে থাকবে স্বাভাবিক হরাইজন্টাল ডাইরেকশনে সেম দিকে কাজ করছে, তাহলে সেগুলো যোগ হয়ে যাবে, অসুবিধা কিছু নেই। যখন আবার বলছি যখন ধরো সব আমি এক্স অক্ষ বরাবর বের করছি, তো সবই তো আই ক্যাপ বরাবর কাজ করছে, আই ক্যাপ বরাবর কাজ করছে মানে তুমি তো স্কেলার পদ্ধতিতে যোগ করতে পারবে, ঠিক আছে। আশা করছি এটা বুঝতে পেরেছো। এখন আমাকে যেহেতু এক্সট্রিম অ্যাঙ্গেলগুলো থিটাটা বলে দিয়েছে, তাহলে আমি যদি ডিওয়াইটাকে যদি ডি থিটাতে প্রকাশ করি, ডিওয়াইটাকে আমি যদি ডি থিটাতে যদি কনভার্ট করতে পারি তাহলে ইন্টিগ্রেশন করার সুবিধা হবে, কারণ আমাকে টোটাল লেন্থ তো বলে দেয়নি। আমি যদি ডিওয়াই এর উপরে ইন্টিগ্রেশন করি তাহলে আমাকে পুরো লেন্থটা বলে দেওয়া দরকার ছিল, যেহেতু আমাকে পুরো লেন্থটা বলে দেয়নি, আমাকে এক্সট্রিম অ্যাঙ্গেলগুলো বলে দিয়েছে, তাই জন্য আমার ফার্স্ট স্টেপ হচ্ছে ডিওয়াইকে আমি ডি থিটায় কনভার্ট করব। দেখো প্রমাণটা কিন্তু করবে, বারবার ধরে বলছি, এরকম এক্স্যাক্টলি প্রমাণ কিন্তু ম্যাগনেটিজমে আসবে, তো এইটাকে অত হালকাভাবে নেবে না। পরিষ্কার দেখো কেন বলছি আমি, কেন ডিওয়াইকে ডি থিটায় কনভার্ট করবো। আমাকে যদি পুরো লেন্থটা বলে দেওয়া থাকতো তাহলে ইন্টিগ্রেশন অফ ডিওয়াই করতাম, দিয়ে জিরো থেকে এল করে দিতাম, কিন্তু যেহেতু আমাকে পুরো লেন্থটা বলে দেয়নি, আমাকে এক্সট্রিম অ্যাঙ্গেলগুলো বলে দিয়েছে, তাই জন্য আমাকে ইন্টিগ্রেশনটা থিটার উপরে করতে হবে, যার লোয়ার লিমিট মাইনাস থিটা ওয়ান থেকে থিটা টু হবে। তাহলে ফার্স্ট করো ডিওয়াইকে ডি থিটায় কনভার্ট। এবারে পি কে আমাকে, আরে এখন দেখো পি টার্মটা তো আলাদা আলাদা হবে, যত তুমি উপরের দিকে যাবে পি এর মানটা বাড়বে, যত নিচের দিকে আসবে পি এর মানটা কমবে। আবার এইখানে যত নিচের দিকে মানে এই ও বিন্দু নিচের দিকে যত আসবে তত ওয়াই পি এর মানটা বাড়বে। তো পি এর মানটা যেহেতু এখানে ফ্ল্যাকচুয়েট হচ্ছে, তো পিটাকেও আমি এলিমিনেট করব, ঠিক আছে। তো দেখো প্রথম কথা ওয়াই বাই আর ইজ ইকুয়াল টু কত হচ্ছে ট্যান থিটা, আমাকে চেঞ্জ করতে হবে, ডিওয়াইটাকে চেঞ্জ করতে হবে, তাহলে ওয়াই বাই আর ইজ ইকুয়াল টু হচ্ছে ট্যান থিটা। তাহলে ডিওয়াই ওয়াই ইজ ইকুয়াল টু আর ট্যান থিটা, তাহলে ডিওয়াই ইজ ইকুয়াল টু আর সেক স্কোয়ার থিটা ডি থিটা, সহজ জিনিস। এবারে 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 আমি কি করব, দেখো আর বাই পি ইজ ইকুয়াল টু কস থিটা, আমাকে পিটাকেও বের করতে হবে আর এর আকারে, কারণ আরটা আমাকে বলে দিয়েছে আমাকে আর দূরত্বে অবস্থিত কোনো একটা বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির মান বের করতে হবে, ওয়াই আর পি তো এমনিতেই চেঞ্জ হবে, তাহলে আমাকে পিটাকে সরাতে হবে। দেখো যেগুলো ফিক্সড টার্ম, যেগুলো নন টার্ম, সেগুলো দিয়ে প্রকাশ করতে হবে। আবার বলছি দেখো আমাকে ও বিন্দু থেকে আর দূরত্বে অবস্থিত পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করতে হবে। আমার পি আর এই যে ওয়াই এগুলো তো আমার ধরে নেওয়া টার্ম, তাহলে এগুলো এক্সপ্রেশনে থাকলে চলবে না। এই পি আর ওয়াই এগুলো তো আমার ধরে নেওয়া টার্ম, এইগুলো এক্সপ্রেশনে থাকলে চলবে না, তাহলে পি আর ওয়াইকে এলিমিনেট করতে হবে। নেক্সট স্টেপ হচ্ছে এলিমিনেট পি অ্যান্ড ওয়াই, পি অ্যান্ড ওয়াই এটাকে এলিমিনেট করতে হবে। দেখো আমি শর্ট ট্রিক বলছি, স্টেপগুলো বলছি, এই স্টেপগুলো কিন্তু মনে রাখলে তোমরা প্রমাণটা খুব সহজেই করতে পারবে। পি অ্যান্ড ওয়াইকে এলিমিনেট করতে হবে, কি করে এলিমিনেট করবে, দেখো ওয়াইকে তো এলিমিনেট করে দিয়েছি, এবারে পি কে এলিমিনেট করতে হবে, পি কে আর এর আকারে এলিমিনেট করতে হবে। দেখো লক্ষ্য করে দেখো পি ইজ ইকুয়াল আর ইজ ইকুয়াল টু পি কস থিটা, পরিষ্কার দেখতে পাচ্ছ আর ইজ ইকুয়াল টু কত আসছে পি কস থিটা, তাহলে পি ইজ ইকুয়াল টু কত আসছে আর সেক থিটা। এবারে দেখো এবারে আমি মানগুলো বসাচ্ছি, তাহলে ডিই ইজ ইকুয়াল টু আসছে কে ইন্টু ল্যামডা, ডিওয়াই এর মান আসছে আর সেক স্কোয়ার থিটা ডি থিটা, আর পি স্কোয়ারের মান আসছে
আর স্কোয়ার সেক স্কোয়ার থিটা, আর স্কোয়ার সেক স্কোয়ার থিটা। তাহলে এইখান থেকে লক্ষ্য করে দেখো ডিই এর যে মান দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কে ল্যামডা বাই আর হচ্ছে সেক স্কোয়ার থিটা কেটে যাচ্ছে, দিয়ে এখানে শুধুমাত্র ডি থিটা আসছে। এবারে গল্পটা শুরু হচ্ছে এখানে, ডিইএইচ কত হবে, ডিইভি কত হবে। তাহলে ডিইএইচ ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে, ডিইএইচ ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে ডিই কস থিটা ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে কে ল্যামডা বাই আর ইন্টু কস থিটা ডি থিটা। আবার ডিই ভার্টিক্যাল কম্পোনেন্ট দাঁড়াচ্ছে ইজ ইকুয়াল টু ডিই সাইন থিটা ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে কে ল্যামডা বাই আর ইন্টু সাইন থিটা ডি থিটা। দেখো আমার এই জটিল এক্সপ্রেশনটা কিন্তু থিটার আকারে বেরিয়ে গেল। এবারে আমাকে যদি নেট হরাইজন্টাল কম্পোনেন্ট বের করতে হয়, তাহলে আমাকে ডিএইচ এর ইন্টিগ্রেশন করতে হবে, এর ইন্টিগ্রেশন করতে হবে। স্বাভাবিক কে ল্যামডা বাই আরটা কনস্ট্যান্ট, তাই ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে যাবে। আবার নেট ভার্টিক্যাল কম্পোনেন্ট ইভি করতে হয় ক্যালকুলেট, তাহলে আমাকে ডিইভি এর ইন্টিগ্রেশন করতে হবে, এটা ইন্টিগ্রেশন করতে হবে। আর লোয়ার লিমিট তৈরি হবে মাইনাস থিটা 1 থেকে প্লাস থিটা 2 পর্যন্ত। জায়গাটার অভাব হচ্ছে, আচ্ছা এটাকে আমি একটু কেটে নিচে লিখছি, সব থেকে ভালো হয়। এটা হবে কে ল্যামডা বাই আর ইন্টু ইন্টিগ্রেশন অফ সাইন থিটা ডি থিটা মাইনাস থিটা 1 থেকে থিটা 2 পর্যন্ত। বাস, তোমাদেরকে এই জায়গাটা কিন্তু মনে রাখতে হবে। দেখলে সহজে করলাম। দেখো আমি স্টেপগুলো কিন্তু লিখে দিয়েছি, প্রথমে ডায়াগ্রামটা ভালো করে বুঝবে। যদি আরেকবার ভালো করে বুঝতে হয় তোমরা প্লিজ ভিডিওটা কিন্তু একটু এগিয়ে পরে দেখবে, অবশ্যই বুঝতে পারবে। আমি স্টেপটা লিখে দিয়েছি, ফার্স্ট স্টেপ হচ্ছে এইটা, সেকেন্ড স্টেপ হচ্ছে এটা, বাস তাহলেই তোমাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এবার এই ইন্টিগ্রেশন তো তোমরা নিজেরা করতে পারবে, আমি আশা রাখবো ইন্টিগ্রেশন তোমরা নিজেরা করতে পারবে। সাইন থিটার ইন্টিগ্রেশন কত হয় আর কস থিটার ইন্টিগ্রেশন কত হয় আমি ডাইরেক্ট মানটা লিখবো, আগে তোমরা এটা লেখো, মানটা লেখো, নিজেরা ইন্টিগ্রেট করো, আমি একদম অ্যান্সারে আসছি, নোট ডাউন করো। এবারে ইন্টিগ্রেশন তোমরা আশা করছি করে নিয়েছো, তাও আমার কর্তব্য ইন্টিগ্রেশনটা একবার করে দেখানো, করে দেখাচ্ছি। দেখো হরিজন্টাল কম্পোনেন্ট আর এটা হচ্ছে ভার্টিক্যাল কম্পোনেন্ট। লক্ষ্য করে দেখো কে ল্যামডা বাই এর ক্ষেত্রেও কনস্ট্যান্ট, কে ল্যামডা বাই এর ক্ষেত্রেও কনস্ট্যান্ট, তাহলে কে ল্যামডা বাই আরটা তো কমন হবে। এবারে কস থিটার ইন্টিগ্রেশন হয় সাইন থিটা, তাহলে সাইন থিটার আপার লিমিট সাইন থিটা 2 মাইনাস সাইন মাইনাস থিটা 1। এখন সাইন মাইনাস থিটা 1 ইজ ইকুয়াল টু মাইনাস সাইন থিটা 1, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে সাইন থিটা 1। আবার সাইন থিটার ইন্টিগ্রেশন হয় মাইনাস কস থিটা, তাহলে আপার লিমিটটা লোয়ার লিমিট হয়ে যাবে আর লোয়ার লিমিটটা আপার লিমিট হয়ে যাবে, তাহলে এই ক্ষেত্রে হয়ে যাবে কস থিটা 1 মাইনাস কস থিটা 2। কি করে হচ্ছে তোমরা নিজেরা বুঝতে পারবে আশা করি। সাইন থিটার ইন্টিগ্রেশন হয় মাইনাস কস থিটা, মাইনাসটা আছে বলে লিমিটগুলো এক্সচেঞ্জ হবে, তাহলে কস মাইনাস থিটা 1, কস মাইনাস থিটা 1 ইজ ইকুয়াল টু কস থিটা 1 মাইনাস লোয়ার লিমিট কস থিটা 2, বাস হয়ে গেছে। এবারে এইটা মুখস্থ করার শর্ট ট্রিক কি দেখো, কে ল্যামডা বাই আর তোমাকে কিন্তু অ্যাজ ইউজুয়াল মুখস্থ রাখতে হবে, তাহলে কে ল্যামডা বাই আর মুখস্থ রেখেছো। এবারে তুমি এইখানে যে এলিমেন্ট নিয়েছো সেই এলিমেন্টের জন্য ইলেকট্রিক ফিল্ড এই দিক বরাবর কাজ করছে, এর একটা হরাইজন্টাল কম্পোনেন্ট থাকবে, একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট থাকবে। আবার তুমি যদি এক্স্যাক্টলি সেম এলিমেন্ট নিচে কনসিডার করো, এটা আমি আঁকলাম এই মাত্র, আরেকটা এক্স্যাক্টলি মানে এরকম আইডেন্টিক্যাল এলিমেন্ট নিচে যদি কনসিডার করো, তাহলে ইলেকট্রিক ফিল্ডটা এই ডাইরেকশন বরাবর কাজ করছে, তার হরাইজন্টাল কম্পোনেন্ট এই দিক বরাবর কাজ করবে, ভার্টিক্যাল কম্পোনেন্ট এই দিক বরাবর কাজ করবে। তো পরিষ্কার দেখতে পাচ্ছ হরাইজন্টাল কম্পোনেন্টগুলো সেম ডাইরেকশন বরাবর কাজ করার জন্য যোগ হয়ে যাবে, তাই জন্য এখানে কিন্তু প্লাস কথাটা আছে, ঠিক আছে।
তাহলে যখন তুমি হরাইজন্টাল কম্পোনেন্টের জন্য ক্যালকুলেশন করছো তখন এটা হবে কে ল্যামডা বাই আর সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2। আবার যখন ভার্টিক্যাল কম্পোনেন্ট যখন ক্যালকুলেশন করছো তখন দেখো এর ভার্টিক্যাল কম্পোনেন্টটা নিচের দিকে কাজ করছে, আবার এর ভার্টিক্যাল কম্পোনেন্টটা উপরের দিকে কাজ করছে। তাহলে যেহেতু অপোজিট দিকে কাজ করছে তাই জন্য এখানে মাইনাসটা লেখা আছে। বুঝতে পেরেছো? এবারে তোমাদের নেক্সট কনফিউশন হতে পারে cos থিটা 1 মাইনাস cos থিটা 2 করবো না cos থিটা 2 মাইনাস cos থিটা 1 করবো। এটা তোমরা কিভাবে বুঝবে? দেখো, সবসময় বড় মাইনাস ছোট করবে, সবসময় বড় করবে মাইনাস ছোট করবে, ঠিক আছে? এবারে তোমরা জানো যে অ্যাঙ্গেলের মান যদি ছোট হয় তাহলে cos থিটার মান বড় হয়। দেখো না, এখানে অ্যাঙ্গেলের মান ছোট আছে, থিটা মান ছোট, তাই জন্য cos থিটা মান বড় হয়ে গেছে, তাই বড় মাইনাস ছোট। নেক্সট কনফিউশন আসতে পারে যে ভার্টিক্যাল কম্পোনেন্ট নিচের দিকে কাজ করবে না উপরের দিকে কাজ করবে। তুমি লক্ষ্য করে দেখো, যেই দিক বরাবর চার্জের পরিমাণটা বেশি আছে, স্বাভাবিক ইলেকট্রিক ফিল্ড এর ভার্টিক্যাল কম্পোনেন্ট তার অপোজিট ডাইরেকশনে কাজ করবে। যেহেতু এইখানে ভার্টিক্যাল কম্পোনেন্ট ওপরের দিকে বেশি, যেহেতু এইখানে চার্জের মানটা উপরের দিকে বেশি আছে, তাই জন্য এখানে নেট যে ইলেকট্রিক ফিল্ড হবে তার ভার্টিক্যাল কম্পোনেন্ট অবশ্যই নিচের দিক বরাবর কাজ করবে, তাই না? এটা স্বাভাবিক ব্যাপার। তো এই ছোট ছোট জিনিসগুলো তোমাদের খেয়াল রাখতে হবে। এবারে ধরে নাও যে নেট ইলেকট্রিক ফিল্ড এই দিক বরাবর কাজ করছে, এটা হচ্ছে ই নেট, এটা হচ্ছে নেট ইলেকট্রিক ফিল্ডের হরাইজন্টাল কম্পোনেন্ট, আর এটা হচ্ছে নেট ইলেকট্রিক ফিল্ডের ভার্টিক্যাল কম্পোনেন্ট। আর তোমাকে এই অ্যাঙ্গেল আলফাটা বের করতে হবে। তাহলে এটা যদি ভার্টিক্যাল কম্পোনেন্ট হয়, এটা যদি হরাইজন্টাল কম্পোনেন্ট হয়, এটা ভার্টিক্যাল হলে স্বাভাবিক এটাও ভার্টিক্যাল হবে। তাহলে এটা হচ্ছে ই ভার্টিক্যাল, এটা হচ্ছে ই হরাইজন্টাল, এটা হচ্ছে ই। তাহলে পরিষ্কার দেখতে পাচ্ছ যে ট্যান আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে ই ভার্টিক্যাল বাই ই হরাইজন্টাল। এই তো জিনিস, আর কিছু নয়, সহজ জিনিস। তাহলে মুখস্থ রাখার শর্ট ট্রিক তোমাদেরকে আমি বলে দিলাম। এবারে এখান থেকে কিছু স্পেশাল কেস থাকে। স্পেশাল কেসগুলো কি কি? তোমাকে যদি ইনফাইনাইট ওয়্যার বলে, যদি এই লাইন চার্জ ডিস্ট্রিবিউশনটা যদি ইনফাইনাইট নেচারের যদি হয়, যদি এটা ইনফাইনাইট নেচারের যদি হয়, অসীম যদি হয়, তাহলে স্বাভাবিক এর লিমিটটা তো স্বাভাবিক মানে অসীম, তাহলে স্বাভাবিক এটা তো প্যারালাল হয়ে যাবে। অসীম মানে কি? যার কোনো শেষ নেই, এটা তো প্যারালাল হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে থিটা 2 90 ডিগ্রি হবে আর থিটা 1 90 ডিগ্রি হবে। ইনফাইনাইট হলে থিটা 2 ইজ ইকুয়াল টু থিটা 1 ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হবে। তাহলে সেই ক্ষেত্রে হরাইজন্টাল কম্পোনেন্ট ইএইচ ইজ ইকুয়াল টু কত হবে? এটা সাইন 90 1 প্লাস 1 2 হয়ে যাবে। তাহলে এটা হরাইজন্টাল কম্পোনেন্ট 2k ল্যামডা বাই আর হয়ে যাবে। আর ভার্টিক্যাল কম্পোনেন্ট কত হবে? cos 90 ও 0, cos 90 মাইনাস cos 90, 0 মাইনাস 0 ইজ ইকুয়াল টু 0। তাহলে ভার্টিক্যাল কম্পোনেন্ট এই ক্ষেত্রে কত আসবে? ভার্টিক্যাল কম্পোনেন্ট এর ক্ষেত্রে 0 আসবে। তো এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো তোমাদের খেয়াল রাখতে হবে, ঠিক আছে? নোট ডাউন করে এতটা, তারপরে বলছি। দেখো, এটা হচ্ছে সেমি ইনফাইনাইট ওয়্যারের কেস, এটা হচ্ছে সেমি ইনফাইনাইট ওয়্যার, সেমি ইনফাইনাইট। তাহলে পরিষ্কার দেখতে পাচ্ছ থিটা 2 ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হচ্ছে, থিটা 2 ইজ ইকুয়াল টু 90 হচ্ছে, থিটা 1 ইজ ইকুয়াল টু 0 হচ্ছে। মান কত হবে নিজেরা ক্যালকুলেশন করে বসাবে, আমার আর বলার মতো কিছু নেই। এগুলো খুব সহজ জিনিস। আমার মেন কাজ ছিল এই ডেরিভেশনটা করানো, করিয়ে দিয়েছি, বোঝানো, বুঝিয়ে দিয়েছি। মুখস্থ করার ট্রিক বলা, সেটাও বলে দিয়েছি। এবারে যদি এইখান থেকে অঙ্ক আছে, তোমাদের ডাইরেক্ট ভ্যালু পুট করে অঙ্ক আসবে। আর প্রমাণটা কিন্তু করে রাখবে, কনসেপচুয়াল ক্ল্যারিটি দেবে। আর বললাম না, এক্স্যাক্টলি সেম প্রমাণ কিন্তু আমরা ম্যাগনেটিজমে করব, তখন কিন্তু এই প্রমাণটা তোমাদের খুব হেল্পফুল হবে। কখন মানে এক্স্যাক্টলি সেম ক্যালকুলেশন হবে, ঠিক আছে? সেটা তখন বুঝতে পারবে। যাই হোক, করে রাখবে। আর লাইন চার্জ ডিস্ট্রিবিউশন থেকে মানে স্ট্রেট ওয়্যারের যতগুলো কেস হয় আমি মোটামুটি করিয়ে দিয়েছি। এর পরের ভিডিওতেও লাইন চার্জ ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা হবে। যাই হোক, নেক্সট ভিডিওতে কী হবে সেটা নেক্সট ভিডিওতে দেখবো। আজকের ভিডিওতে এতটাই। আজকে বাই।